গত কয়েক ঘন্টায় বাংলাদেশের রাজনৈতিক আকাশে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা নিয়ে এই মুহূর্তে দেশের প্রতিটি অলিগলি, হাট বাজার, চায়ের দোকান আর সোশ্যাল মিডিয়ার প্রতিটা কোণায় একই কথা ঘুরপাক খাচ্ছে। মানুষ বিশ্বাস করতে পারছে না। মেইনস্ট্রিম মিডিয়ার নিউজরুমগুলোতে সাংবাদিকরা একে অপরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করছে, এটা কি সত্যিই হচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা তাদের কলম থামিয়ে দিয়ে ভাবছেন এর পরের পৃষ্ঠায় কি লেখা হবে। আর সেই ঘটনাটা হলো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বয়ং বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামের ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন। শুধু একটা ইফতার মাহফিল বলে এটাকে উড়িয়ে দেবার কোনো সুযোগ নেই, কারণ এই একটা দৃশ্যের ভেতরে যে রাজনৈতিক গভীরতা লুকিয়ে আছে সেটা বুঝতে হলে একটু পেছনে ফিরে তাকাতে হবে এবং সামনের দিকেও চোখ রাখতে হবে। খবরটা যখন প্রথম ভাইরাল হলো তখন অনেকেই ভেবেছে এটা বুঝি ফেক নিউজ, কারণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন আগে কখনো ঘটেনি। হ্যাঁ, ঠিক শুনছেন, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঘটল যে একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বিরোধী দলের ইফতার মাহফিলে সশরীরে উপস্থিত হলেন। এর আগে অনেক ঘটনা ঘটেছে। অতীতে খালেদা জিয়া জামায়াতের ইফতারিতে গিয়েছেন, কিন্তু সেটা ছিল জোটের মিত্র হিসেবে। সরকারি দলের ইফতারিতে বিরোধী দলের প্রতিনিধি গিয়েছেন, বিরোধী দলের ইফতারে সরকারি দলের মন্ত্রী বা নেতারা গিয়েছেন, এসব তথ্য পাওয়া যায়। কিন্তু প্রধানমন্ত্রী নিজে বিরোধী দলের মঞ্চে গিয়ে বসেছেন এটা খুঁজে পাওয়া যায়নি। দাওয়াত দেওয়ার ঘটনা বহুবার ঘটেছে, কিন্তু সেই দাওয়াত রক্ষা করে প্রধানমন্ত্রী বিরোধী দলের অনুষ্ঠানে হাজির হয়েছেন এমন নজির এদেশের রাজনৈতিক ইতিহাসে নেই। তাই এটা শুধু একটা ইফতার নয়, এটা একটা মাইল ফলক, এটা ইতিহাসের একটা নতুন অধ্যায়ের সূচনা। এখন প্রশ্ন হলো, এই ঘটনার পেছনে কি আছে? কেন তারেক রহমান এই পদক্ষেপ নিলেন? এটা কি শুধু সৌজন্যমূলক সফর, নাকি এর পেছনে গভীর কোনো রাজনৈতিক হিসাব নিকাশ কাজ করছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে যে চিত্র বেরিয়ে আসে সেটা অত্যন্ত চমকপ্রদ এবং কিছুটা অপ্রত্যাশিতও বটে। সূত্রমতে জানা যাচ্ছে যে বিএনপি এবং জামাতের মধ্যে একটা অলিখিত সমঝোতা হয়েছে। এই সমঝোতাটা শুধু দুটো দলের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে যতগুলো রাজনৈতিক দল সক্রিয় আছে তাদের প্রায় সবার মধ্যেই এক ধরনের বোঝাপড়া তৈরি হয়েছে। এই বোঝাপড়ার মূল কথা হলো পুরনো রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসা, সেই পুরনো সংস্কৃতি যেখানে সরকারি দল ক্ষমতায় বসলে বিরোধী দলকে ধাওয়া করে আর বিরোধী দল প্রতিদিন সরকারের পতন চেয়ে রাজপথে নামে। এই চক্র থেকে বের হওয়ার একটা যৌথ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই সমঝোতাকে অনেকে বলছেন সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি। এর মানে হলো দেশটাকে সবাই মিলে গড়ে তোলা হবে। সরকারি দল একা নয়, বিরোধী দলও দেশ গঠনের অংশীদার হবে। সমালোচনা থাকবে, মতপার্থক্য থাকবে, কিন্তু সেটা ধ্বংসাত্মক হবে না, হবে গঠনমূলক। এই বার্তাটাই তারেক রহমান জামায়াতের ইফতারে গিয়ে দিলেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আরও একটা ঘটনা একই সময় ঘটেছে যেটা অনেকের চোখ এড়িয়ে গেছে। সড়ক পরিবহন মন্ত্রী রবিউল ইসলাম এনসিপির ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন। এটা শুনে অনেকেই চমকে উঠবেন, কারণ এনসিপির সাথে সড়ক পরিবহন মন্ত্রীর সম্পর্ক মোটেও মধুর নয়। এনসিপির লোকজন রবিউল ইসলামকে নিয়ে চাঁদাবাজি থেকে শুরু করে নানান কঠোর সমালোচনা করেছে। রবিউল ইসলামেরও এনসিপির বিরুদ্ধে কঠোর অবস্থান ছিল, অথচ সেই রবিউল ইসলাম এনসিপির ইফতারে গেলেন। এটা প্রমাণ করে যে পরিবর্তনটা শুধু বিএনপির জামাতের মধ্যেই সীমাবদ্ধ নয়, পরিবর্তনটা সার্বজনীন। পুরো রাজনৈতিক অঙ্গনে একটা নতুন বাতাস বইছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পরিবর্তন কি টেকসই হবে, নাকি এটা ক্ষণস্থায়ী একটা প্রদর্শনী? এই উত্তর এখনই দেওয়া সম্ভব নয়, তবে যে ইঙ্গিতগুলো পাওয়া যাচ্ছে সেগুলো বেশ আশাব্যঞ্জক। জানা গেছে যে ডক্টর শফিকুর রহমান বিএনপির ইফতার মাহফিলে যাবেন। এটা যদি ঘটে তাহলে বার্তাটা আরও স্পষ্ট হয়ে যাবে। আর এই দুটো দৃশ্য একসাথে মিলিয়ে দেখলে যে ছবিটা তৈরি হয় সেটা হলো বিএনপি জামাত পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং তারা এক ভিন্ন মাত্রার রাজনৈতিক সম্পর্কে প্রবেশ করেছে, যেখানে সরকারি দল এবং বিরোধী দলের সংজ্ঞাটাই পাল্টে যাচ্ছে। মাঠ পর্যায়ে এই ঘটনার প্রভাব কেমন পড়েছে সেটা লক্ষণীয়। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা, জেলা পর্যায় পর্যন্ত বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে। যে দূরত্ব, যে বিভেদ মাঠ পর্যায়ে দুই দলের কর্মীদের মধ্যে ছিল সেটা এই একটা ছবি দেখেই অর্ধেক কমে গেছে বলে মনে করছেন অনেকেই। এখন থেকে ইউনিয়ন পর্যায়ে বিএনপির ইফতারে জামায়াতকে দাওয়াত দেওয়া হবে, জামায়াতের ইফতারে বিএনপিকে দাওয়াত দেওয়া হবে। শুধু ইফতার নয়,
বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে দুই দলের যৌথ উপস্থিতি এখন থেকে একটা স্বাভাবিক দৃশ্য হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। তারেক রহমান এবং শফিকুর রহমান এই দৃশ্যের সূচনা করলেন এবং এখন থেকে শেকড় পর্যায়ে ছড়িয়ে পড়বে। তবে সবকিছুর মধ্যেও কিছু সমালোচনা উঠে আসছে। তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন জামায়াতের ইফতার মাহফিলে, সেটা অত্যন্ত সংক্ষিপ্ত ছিল এবং বক্তব্যের মধ্যে কিছু জায়গায় প্রস্তুতির অভাব লক্ষ্য করা গেছে। যেমন তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের নামটা সঠিকভাবে উচ্চারণ করতে পারেননি। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এবং নায়েবে আমিরের নামগুলো উচ্চারণে কিছুটা গোলমাল করেছেন। এগুলো ছোট ব্যাপার মনে হতে পারে, কিন্তু রাজনৈতিক মঞ্চে এই ছোট বিষয়গুলোই বড় বার্তা দেয়। একজন প্রধানমন্ত্রী যখন অন্য দলের অনুষ্ঠানে যান, তখন সেই দলের নাম, সেই দলের নেতাদের পদবি সবকিছু নির্ভুলভাবে বলাটা সম্মানের প্রতীক। তারেক রহমান নিঃসন্দেহে অত্যন্ত স্মার্ট একজন প্রধানমন্ত্রী। তার ইংরেজি চমৎকার, তার চলন বলন, অঙ্গভঙ্গি, চেহারায় ইউরোপ আমেরিকার তরুণ প্রধানমন্ত্রীদের ছাপ স্পষ্ট। তিনি সাধারণত মুখস্থ বক্তব্য দেন, লিখিত বক্তব্য পড়েন না। কিন্তু মুখস্থ বক্তব্য দিলেও আগে থেকে কি বলবেন সেটা সাজিয়ে নেওয়াটা জরুরি। গাড়িতে বসে একটু প্র্যাকটিস করে নিলে বক্তব্যটা আরও ধারালো হতো, আরও প্রভাবশালী হতো। এই সমালোচনাটা গঠনমূলক এবং তারেক রহমানের জন্য এটা একটা পরামর্শ হিসেবে নেওয়া যেতে পারে। তবে বক্তব্যের বিষয়বস্তু নিয়ে কোনো অভিযোগ নেই। তারেক রহমান যে কথাগুলো বলেছেন সেগুলো ছিল অত্যন্ত সময়োপযোগী। তিনি দেশ গড়ার কথা বলেছেন, ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, ত্যাগের কথা বলেছেন। গণতন্ত্রে উত্তরণের জন্য যে ত্যাগ হয়েছে, সেই ত্যাগে বিএনপি জামাত সবাই অংশীদার ছিল। তার বক্তব্য থেকে মনে হয়েছে যে এই নির্বাচনে বিএনপি জিতেছে, জামায়াতও জিতেছে, কেউ হারেনি। হেরেছে ফ্যাসিবাদ, হেরেছে ষড়যন্ত্রকারীরা। এই বার্তাটা অত্যন্ত শক্তিশালী এবং এটা মাঠ পর্যায়ের দুই দলের কর্মীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। একটি মজার বিষয় হলো, তারেক রহমানের সমালোচনা করায় বিএনপির একটি শক্তিশালী গ্রুপ কিছু মানুষের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। কিন্তু বিএনপির হাইকমান্ডের সাথে আলোচনা করে যা জানা গেছে তা হলো তারা সমালোচনাকে স্বাগত জানাচ্ছেন। তারা বলছেন, যত ইচ্ছে সমালোচনা করো, কোনো সমস্যা নেই। এটাও নতুন বাংলাদেশেরই আরেকটি প্রমাণ। আগের বাংলাদেশে সরকারের সমালোচনা করলে জেলে যেতে হতো, মামলা খেতে হতো, গুম হয়ে যাওয়ার ভয় ছিল। কিন্তু এই বাংলাদেশে ক্ষমতাসীন দলের হাইকমান্ড নিজেই বলেছে, সমালোচনা করো, আমরা অ্যাপ্রিসিয়েট করি। এটা ছোট ঘটনা মনে হতে পারে, কিন্তু এটা গণতন্ত্রের মূল ভিত্তি। এখন আসা যাক সবচেয়ে স্পর্শকাতর প্রশ্নে, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? এই সমঝোতা, এই সোশ্যাল কন্ট্রাক্ট আওয়ামী লীগকে বাদ দিয়ে হয়েছে। এর মানে কি আওয়ামী লীগ চিরতরে শেষ হয়ে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর হলো না। আওয়ামী লীগ সামাজিকভাবে ফিরবে নিশ্চয়ই, কিন্তু তারা আর প্রথম, দ্বিতীয় বা তৃতীয় দল হতে পারবে না। চতুর্থ বা পঞ্চম দল হিসেবে তাদের অস্তিত্ব থাকতে পারে, তবে সেটাও হতে হবে শেখ পরিবারমুক্ত আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ, একটা পরিশোধিত সংস্করণ যেখানে ফ্যাসিবাদের কোনো গন্ধ থাকবে না। এটা কি সম্ভব সেটা সময় বলবে, কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ এই সমীকরণের বাইরে আছে, এটা স্পষ্ট। তবে সবকিছুর পরেও কিছু বাস্তবতা মেনে নিতে হবে। জামাত ক্ষমতায় থাকলে রাতারাতি সব সমস্যার সমাধান হয়ে যেত, এমনটা ভাবা ঠিক হবে না। হয়তো কিছু সমস্যা একটু দ্রুত সমাধান হতো, দুর্নীতি কম থাকতো, আন্তরিকতা বেশি থাকতো। কিন্তু বাংলাদেশের সমস্যা শুধু সরকারের একার সমস্যা নয়। বাংলাদেশের মানুষের সমষ্টিগত বিচ্যুতি আছে, কালেকটিভ ডেভিয়েশন আছে। সেই জায়গা থেকে কাঙ্ক্ষিত মানের উন্নতি হতে সময় লাগবে। হাজারো ব্যর্থতা আছে সত্যিকার অর্থে, কিন্তু সেই ব্যর্থতার মধ্যেও যে একটা আলোর রেখা দেখা যাচ্ছে, সেটা হলো এই নতুন রাজনৈতিক সংস্কৃতি। সবশেষে একটা কথা না বললেই নয়, মাঠ পর্যায়ে বিএনপির কিছু নেতাকর্মী যারা সন্ত্রাস করছে, চাঁদাবাজি করছে, তাদের দমন করতে না পারলে এই সব অর্জন ম্লান হয়ে যাবে। তারেক রহমান জামায়াতের ইফতারে গিয়ে যে বার্তা দিলেন, সেই বার্তা তখনই সার্থক হবে যখন তার নিজের দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা নিশ্চিত হবে। উপরের দিকে সমঝোতা আর নিচের দিকে বিশৃঙ্খলা, এটা একসাথে চলতে পারে না। এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারলে বাংলাদেশ সত্যিই তার মঞ্জিল মকসুদে পৌঁছবে। আর না পারলে আজকের এই ইফতারের দৃশ্য শুধু একটি সুন্দর ছবি হয়ে থেকে যাবে ইতিহাসের পাতায়। সময় বলে দেবে কোন পথে যাবে এই নতুন বাংলাদেশ।